ওকে, তাহলে আমাদের এসইওর প্র্যাকটিক্যাল ক্লাস শুরু। হ্যাঁ, এসইও করার জন্য আমাদের মূলত কি লাগবে? এসইও করার জন্য আমাদের হচ্ছে আগে আমাদের ওয়েবসাইটটাকে সেট আপ দিতে হবে। আমাদের একটা ওয়েবসাইট লাগবে এবং সেই ওয়েবসাইটে আমাদের কিছু প্লাগ ইন ইউজ করতে হবে। সেই প্লাগ ইনের মধ্যে কি কি? সর্বপ্রথম হচ্ছে এসইওর দুইটা প্লাগ ইনের নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এবং হচ্ছে ইয়োস্ট এসইও। এই দুইটা প্লাগ ইনের নাম শুনছেন কেউ? একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আর একটা হচ্ছে ইয়োস্ট এসইও। তো আমরা এই দুইটার মধ্যে হচ্ছে এখন ইউজ করব র্যাঙ্ক ম্যাথ যে প্লাগইন আছে সেটা। তো প্লাগইনটা আমরা অ্যাড করে নিচ্ছি আমাদের ওয়েবসাইটে। প্লাগইন তো অ্যাড করা শিখছি, তাই না? প্লাগইন নিয়ে তো আর ঝামেলা নাই। স্যার এই যে প্লাগইনের বিষয়টা বা অন্যান্য যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করব, অন্যান্য যারা এসইও করতেছে তারাও তো মোটামুটি এই ধরনের প্লাগইনগুলো ইউজ করবে। ওদের থেকে আমরা কি ভিন্ন করব যার জন্য ওদের থেকে আমাদের আগে থাকবে? আচ্ছা। ওরা তো চাবে যে ওদের টাকায় থাকবে, হ্যাঁ, সবাই যাবে, সবারটা যার যার টাকায় যার থাকবে। যার এখন ওদের থেকে আমরা কি ভিন্ন করব? এইখানেই তো হচ্ছে খেলা। এইখানে খেলা হচ্ছে আমাদের হচ্ছে যত বেশি রিলেভেন্ট এলিমেন্ট ইউজ করতে হবে। যেমন ধরেন আপনার একটা ইমেজ ইউজ করতেছি, আমি যে সার্ভিসটা বা আমি যে পোস্টটা করতেছি, সেই পোস্টে আমি যে পিকচারটা ইউজ করতেছি, আমার পোস্টের সাথে সেই পিকচারটা কতখানি রিলেভেন্ট, এবং পিকচারের একটা মেজারমেন্ট আছে, আমি সেই মেজারমেন্টটা রাখতে পারতেছি কিনা, এবং সেই মেজারমেন্টের মধ্যে আমি সর্বনিম্ন কত কেবির মধ্যে ইমেজটা রাখতে পারতেছি, কতখানি অপটিমাইজ করতে পারতেছি, অথবা আমি যে লিঙ্কটা জেনারেট করতেছি সেই লিঙ্কটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে কিনা, বা তারা যে লিঙ্ক জেনারেট করছে তার থেকে আরো সুন্দরভাবে জেনারেট করতে পারতেছি কিনা, যে কন্টেন্টটা লিখতেছি আমার কন্টেন্টের ল্যাঙ্গুয়েজটা তাদের কন্টেন্টের থেকে আরো ভালো হচ্ছে কিনা। যেমন ধরেন, যদি ল্যাঙ্গুয়েজ টোনের কথা বলি, বিভিন্ন ধরনের টোন আছে, কিছু আছে বিজনেস টোন, কিছু আছে হচ্ছে ক্যাজুয়াল টোন, কিছু হচ্ছে আপনার একেবারে নিম্ন লেভেলের টোন, যেগুলা মানে এক এক জায়গায় এক একভাবে কথা বলতে হয়। যেমন আমি আপনাদের সাথে এখন যে টোনে কথা বলতেছি, এই টোনে কি আমি আমার বাড়ির লোকের সাথে কথা বলতে পারবো? বাড়ির লোকের সাথে যদি এই টোনে আমি কথা বলি, বলবে যে মেন্টাল হয়ে গেছে। সহজ কথা। কিন্তু আমি আমার বাড়িতে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেটা কি আমি আপনাদের সাথে বলতে পারবো? বলবেন যে কই কোন খ্যাত থেকে আসছে। সব জায়গাতেই প্রবলেম আছে। এখন আমার কোন জায়গায় কোন জিনিসটা প্রয়োজন, এটার প্রয়োজনীয়তাটা আমাকে সবচেয়ে ভালো করে আগে বুঝতে হবে। তারপরে সেই অনুযায়ী আমাকে আগাইতে হবে, কাজ করতে হবে। এই জিনিসগুলো আমি যত ভালো করে বুঝবো, যত ভালো করে আমি ইয়া কি বলে ভিজিটরদেরকে আমি যত ভালো করে এই জিনিসগুলো তাদের মনের মতো করে দিতে পারবো, আমার কন্টেন্টগুলো তত বেশি পপুলার হবে। এই জিনিসগুলো সবাই বোঝে না, সবাই করেও না, এবং একজন ব্যক্তি এসইওর সবগুলা পার্ট 100% কমপ্লিট করে না, কোনো না কোনো জায়গায় তার ল্যাকিংস থাকে। সেই ল্যাকিংসটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং সে যেগুলো ভালো করছে সেইগুলো তো আমাদের করতেই হবে, সে যে জায়গায় ল্যাকিংস করছে সেই জিনিসটাও আমাদের ঠিক করে করতে হবে। তাহলেই আমি তার থেকে ভালো পজিশনে যেতে পারবো। ইমেজ ধরেন, সে ইমেজ ইউজ করছে, তার ইমেজটা একেবারে কন্টেন্টের সাথে রিলেভেন্ট, 100% রিলেভেন্ট, কিন্তু সে যেই কালার গ্রেডিংটা ইউজ করছে, আপনি তার থেকে আরো একটু গর্জিয়াস লেভেলের কালারটা গ্রেডিং করলেন, এটাও আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। বুঝাইতে পারছি? আচ্ছা, এখানে করার অনেক কিছুই আছে, শুধু বুঝতে হবে, যত পারফেক্ট হবে টেকনিক তত বুঝতে ভালো। হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এই যে ইয়াটা আসলো, এই যে প্লাগইনটা র্যাঙ্ক ম্যাথ, এই যে লোগোটা, এই লোগোটা দেখে রাখবেন, এই লোগোটা যেটা আসবে এটা ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পরে এটাকে অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে। এর আগেও বলছি, যে কোনো প্লাগইন যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে যদি আপনি অ্যাক্টিভ না করেন, সেই প্লাগইন দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। শুধু প্লাগইনটা আপনার প্লাগইন লিস্টে শো করবে, কিন্তু সেটাকে ইউজ করতে পারবেন না। অ্যাক্টিভ করে দেওয়ার পরেই আপনি এটাকে ইউজ করতে পারবেন। এখন এই যে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে আমার প্লাগইনটা অ্যাক্টিভ হইলো কিনা সেটা কিভাবে বুঝবো, সেইখানে একটু পরে আসতেছি। তো র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করার পরে এইখানে আমার কিছু কাজ করে দিতে হবে। এই র্যাঙ্ক ম্যাথটাকে আমার প্রথম একবার এটা সেট আপ করে দিতে হবে।
এই র্যাঙ্ক ম্যাথটাকে ইনস্টল করার পরে সাথে সাথে প্রথম একবার এটাকে আমার সেট আপ করে দিতে হবে। এখন তাহলে আমি সেট আপটা করে দিই। এখানে কি আছে, কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, মানে র্যাঙ্ক ম্যাথের যে ওয়েবসাইট আছে সেইখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। আপাতত আমরা কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আমাদের আপাতত অ্যাকাউন্টে কানেক্ট করতে হবে না, আমরা এটাকে স্কিপ করে দিলাম। তো আপনারা চাইলে এটাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এখন এইখানে দেখেন তিনটা অপশন আসছে, একটা হচ্ছে ইজি, দ্বিতীয়টা অ্যাডভান্স, তৃতীয়টা হচ্ছে কাস্টম মোড। প্রথম দুইটা হচ্ছে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, এইটা করতে গেলে আপনাকে কিনতে হবে। তাহলে আমরা ফ্রিতে অ্যাডভান্স পর্যন্ত কাজ করতে পারবো। তো অ্যাডভান্সটা থাকা অবস্থায় আমরা স্টার্ট উইজার্ড এটাতে ক্লিক করে দিলাম, আমাদের সেটআপ উইজার্ড এটা ওপেন হয়ে গেল। এখন এইখানে দেখেন ইনপুট ডাটা ফ্রম ইওস্ট এসইও, মানে আমরা যদি এর আগে ইওস্ট এসইওর যে প্লাগইনটা আছে সেটা যদি ইউজ করে থাকি, তার যে এসইও ডাটাগুলো আছে সেই এসইও ডাটাগুলো আমরা র্যাঙ্ক ম্যাথে ইম্পোর্ট করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা তো ইওস্ট এসইও করি নাই, ইউজ করি নাই। তাহলে এইখানে আমরা স্কিপ ডোন্ট ইম্পোর্ট নাও এটা দিলেও হবে, অথবা যদি স্টার্ট ইম্পোর্ট দেন তাহলেও কোনো সমস্যা নাই, কারণ ইওস্টে আমাদের কোনো ডাটাই নাই। তো যেহেতু নাই আমরা জাস্ট এটা ডোন্ট দিয়ে দিলাম, হ্যাঁ। এরপরে হচ্ছে ইওর সাইট, মানে আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে এই র্যাঙ্ক ম্যাথের সাথে পরিচয় করাই দিতে হবে। র্যাঙ্ক ম্যাথ তো এখনো চেনে না যে আমার সাইটটা কি নিয়ে, বা আমার ওয়েবসাইটের নাম কি, বা আমার বিজনেসের নাম কি, তার রেকর্ডে এখন পর্যন্ত নাই। এখন তার রেকর্ডে আমার এই জিনিসগুলো ঢুকাই দিতে হবে। তাহলে কি করব, এইখানে দেখেন মার্ক ম্যাক্সিমার্ক ডিজিটাল ইজ এ, এখানে একটা ডেসক্রিপশন লেখা আছে ছোট। এখন এখানে কি ম্যাক্সিমার ডিজিটাল, সেটা কি জিনিস সেটা আমাকে এখানে দেখাই দিতে হবে। এখানে আছে পার্সোনাল ব্লগ, এখানে ক্লিক করলে আরো কিছু চলে আসবে। তাহলে এখানে কি কি আছে, স্মল বিজনেস সাইট, ওয়েব শপ, এরপর হচ্ছে আদার পার্সোনাল ওয়েবসাইট, এই জিনিসগুলো আছে। এখান থেকে আপনার যেটা মনে হয় যে আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তাহলে আমি দিয়ে দিচ্ছি স্মল বিজনেস সাইট, অথবা কি দিতে পারি, এখানে আর কি আছে, আদার বিজনেস ওয়েবসাইট, এটা দিব না। ওয়েব শপ, ওয়েব শপ বলতে হচ্ছে আপনার ওই যে অনলাইন বিজনেস, ছোট ছোট অনলাইন যে বিজনেসগুলো যেখানে আহ, পণ্য কেনা বেচা হয় সেগুলো। তো আমার এইটাই মনে হচ্ছে বেস্ট। না, অ্যাফিলিয়েটটা ওটার মধ্যে পড়ে না, অ্যাফিলিয়েটটা হচ্ছে আপনার এই যে আদার বিজনেস বা হচ্ছে আপনার এই যে ব্লগ, এইগুলোতে পড়ে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এটাকে স্মল বিজনেসটা দিয়ে দিলাম। এরপরে ওয়েবসাইট নেম হচ্ছে ম্যাক্সিমার্ক ডিজিটাল। ওয়েবসাইট নেম বলতে কি, এটা কিন্তু ডোমেইন নেম না, এটা হচ্ছে ওয়েবসাইট নেম বা হচ্ছে আমার এটা ব্র্যান্ড নেম, ঠিক আছে। ব্র্যান্ড নেম এটা হচ্ছে ম্যাক্সিমার্ক ডিজিটাল, এই জন্য এইভাবে লেখা হয়েছে, এমটা ক্যাপিটাল এবং মাঝখানে একটা স্পেস এবং ডিটা ক্যাপিটাল। এরপর হচ্ছে অল্টারনেট ওয়েবসাইট নেম, ওয়েবসাইট অল্টারনেটিভ নেম, মানে আমার এই ওয়েবসাইটটাকে যদি কেউ অন্য কোনো নামে চিনে থাকে সেই নামটাও আমি এখানে দিয়ে দিতে পারি। তাহলে এইখানে আপনি চাইলে কি করতে পারেন, অল্টারনেটিভ নেম হিসেবে আপনি বাংলাতেও লিখে দিতে পারেন, অথবা যদি না দেন কোনো সমস্যা নাই। আর যদি আসলেই আপনার এই নামের অন্য কোনো নাম থাকে সেটাও দিতে পারেন। যেমন যদি আমি খুব সহজভাবে বলি, ফেসবুক, ফেসবুককে সচরাচর আমরা কি বলে ডাকি, এফবি বলি, তাই না, নর্মালি এফবি বলি। তো এইরকম যদি কোনো কিছু থাকে, ধরেন ম্যাক্সিমার্ক ডিজিটাল, এটার যদি শুধু আমি বলি যে ম্যাক্সিমার্ক, তো ম্যাক্সিমার্কটা বললে হচ্ছে এটার কাছাকাছি হয়, কিন্তু এখন পর্যন্ত সেটা এই নামে আমার বিজনেসটা পরিচিত না, যার কারণে আমার এটা না দিলেও চলবে। এরপরে কি আছে, পার্সন অর অর্গানাইজেশন নেম। তো পার্সন অর অর্গানাইজেশন, এইখানে এই জিনিসটা কেন বলা হয়েছে, আমাদের এই ওয়েবসাইটটা একটা মানে পোর্টফোলিও হইতে পারে, অথবা একটা বিজনেসও হইতে পারে, বা একটা অর্গানাইজেশন হইতে পারে। এই জন্য এখানে অবলিক দিয়ে দুইটার ব্যাপারেই বলা হয়েছে। আপনার যেই নাম এটা, যদি পার্সনের নাম হয় পার্সনের নাম দিবেন, বিজনেস হলে বিজনেসের নাম দিবেন। লোগো ফর গুগল, মানে গুগল আমাদের এই বিজনেসটার জন্য কোন লোগোটা করবে, ইন্ডেক্স করবে, বা গুগলে আমরা কোন লোগোটা পাবলিশ করতে চাচ্ছি, শেয়ার করতে চাচ্ছি, সেই লোগোটা দিয়ে দিব। অবশ্যই আমাদের ব্র্যান্ডের লোগোটা হবে, তাই না। সেই লোগোটা আমরা এইখানে আপলোড করে দিয়ে দিব। এরপরে ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ। ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ বলতে হচ্ছে আমরা যখন একটা কন্টেন্ট লিখবো
সেই কন্টেন্টে কিছু ইমেজ দিতে হয়, এবং সেই কন্টেন্টটা যখন আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, শেয়ার করার সময় আমাদের সোশ্যাল মিডিয়াতে ওই কন্টেন্টের সাথে একটা ইমেজ শো করে। সেই ডিফল্ট ইমেজ, সেই ওই জায়গায় যদি আমরা একটা ডিফল্ট ইমেজ রাখতে চাই যে আমরা যে কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে এই পিকচারটা যেন সোশ্যাল মিডিয়াতে শো করে, সেই রকম যদি কোনো কিছু শো করতে চাই তাহলে এইখানে একটা ইমেজ অ্যাড করে দিব। আদারওয়াইজ এইখানে অ্যাড করে দেওয়ার প্রয়োজন নাই। আমরা পরবর্তীতে যখন পোস্ট ক্রিয়েট করব তখন সেইখান থেকেই আমরা প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে ইমেজ দিয়ে দিব। ওকে, আচ্ছা, তারপরে এখন যা আছে এই অবস্থাতে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম। লোগোটা আপাতত আমি দিলাম না, তো লোগোটা আপনারা দিয়ে দিবেন। কানেক্ট ইওর র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্ট, তো আবারও হচ্ছে র্যাঙ্ক ম্যাথ অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে বলতেছে। এখানে নিচে আছে স্কিপ, আমরা এটাকে স্কিপ করে দিব, অথবা হচ্ছে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলেও হবে, কানেক্ট দেওয়ার প্রয়োজন নাই। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিলাম। এখন দেখেন সাইট ম্যাপ নামে একটা জিনিস আসছে। সাইট ম্যাপটা গতকালকে আলোচনা করছিলাম, সাইট ম্যাপটা কি বলছিলাম মনে আছে? সাইট ম্যাপটা হচ্ছে আমার এই সাইট ম্যাপে আমার ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে, যত পেজ পোস্ট যা কিছু আছে সব জায়গায় সব জিনিস একটা জায়গাতে লিস্ট আকারে থাকবে। ঠিক আছে, যেমন এইখানে দেখেন, এই যে আমি এখন আমার সাইট ম্যাপে কি কি রাখতে চাচ্ছি, পোস্ট, পেজেস, ফ্লোটিং এলিমেন্ট, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, এরপর হচ্ছে ক্যাটাগরি, কি কি রাখতে চাচ্ছি আমি। এখান থেকে যদি কোনো কিছু বাদ দিতে চাই যে এই জিনিসটা আমার সাইট ম্যাপে না থাকলেও চলবে, তাহলে সেই জিনিসগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো ধরেন আমি বাদ দিলাম, আমার এইগুলো প্রয়োজন নেই, জাস্ট পোস্ট অ্যান্ড পেজেস এইগুলো থাকবে। তো এইগুলাতে মানে আনটিক করে দিয়ে আমি এটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম। এসইও টুইক্স, এসইও টুইক বলতে এইখানে দেখেন নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ আর্কাইভ। তো এইখানে হচ্ছে বাই ডিফল্ট যা আছে এইখানে একটু পরে দেখবেন কি আছে, এইখানে কোনো কিছুই করার দরকার নাই। এখানে বাই ডিফল্ট যা আছে এই জিনিসগুলোই রাখবেন, কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই। যদি মনে চায় এখানে দেখেন নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, মানে আপনি যখন আপনার কন্টেন্টে কোনো লিঙ্ক আপ করাবেন, অন্য কোনো ওয়েবসাইটের সাথে যখন লিঙ্ক আপ করাবেন, এখানে লিঙ্ক করানোর জন্য আপনার দুইটা মেথড আছে। দুইটা মেথড হচ্ছে নো ফলো আর একটা হচ্ছে ডু ফলো। এই দুইটা মেথড মনে রাখবেন, একটা হচ্ছে নো ফলো আর একটা হচ্ছে ডু ফলো। এখন আমরা যখন হচ্ছে একটা এক্সটার্নাল লিঙ্ক জেনারেট করি বা একটা হাইপার লিঙ্ক করি, সেটা বাই ডিফল্ট ডু ফলো হয়ে থাকে। ঠিক আছে, এখন আমি যদি চাই সেই যে এক্সটার্নাল লিঙ্কগুলা বাই ডিফল্ট সেটা কি হবে, আপনার নো ফলো হয়ে যাবে। আমি যে লিঙ্কটাই করব সেটা নো ফলো হয়ে যাবে। আমি যদি চাই ডু ফলো করতে, সেটা আমি এডিট করে দিয়া ডু ফলো করব। লিঙ্কের ব্যাপারেও কিছু কথা আছে, এই লিঙ্কের ব্যাপারে আলোচনাগুলো পরে করব। তাহলে আপাতত যা আছে কোনো কিছু চেঞ্জ করলাম না, সেভ এন্ড কন্টিনিউতে চলে গেলাম। ওকে, এখন আমার মোটামুটি র্যাঙ্ক ম্যাথটা রেডি। ঠিক আছে, এখন সেট আপ অ্যাডভান্স অপশন, এখন আমি যদি এইখানে চলে যাই আমার এই সেট আপ উইজারটা ক্লোজ হয়ে যাবে, এবং অ্যাডভান্স আমরা যে ওই যে অ্যাডভান্সে ক্লিক করে যখন হচ্ছে এটা ইনস্টল করলাম, সেই অ্যাডভান্সের যে ফিচারগুলো আছে সেইগুলো এখন ওপেন হয়ে যাবে। তাহলে এটা একটু ওপেন করে দেই, অ্যাডভান্সের যে ইয়াটা আছে সেটা ওপেন করে দেই। রোল ম্যানেজার, এইখানে হচ্ছে প্রথমে আছে কি রোল ম্যানেজার। আপনার এই যে র্যাঙ্ক ম্যাথটা, র্যাঙ্ক ম্যাথের যে অ্যাকাউন্টটা থাকবে, সেই র্যাঙ্ক ম্যাথে যদি কোনো অ্যাকাউন্ট থাকে বা অন্য কারো যদি র্যাঙ্ক ম্যাথের অ্যাকাউন্ট থাকে, তাকে যদি আপনি এখানে রোল ম্যানেজার দিতে চান, কোনো একটা রোল দিয়ে দিতে চান, তাহলে আপনি এটা এডিট করে অন করে তাকে একটা রোল ম্যানেজার দিতে পারবেন, এবং সেই রোলে সে কি কি অ্যাক্সেস পাবে, আপনার এই র্যাঙ্ক ম্যাথ দিয়ে সে কি কি কাজ করতে পারবে সেই জিনিসটা এখানে দেখাই দিতে পারবেন। তো আপাতত আমি রোল ম্যানেজারটা ওপেন করব না, কারণ এটা আমি একাই ইউজ করব। আপাতত আমি কাউকে রোল ম্যানেজারটা দিচ্ছি না। সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম। যাওয়ার পরে এইটা হচ্ছে 404 অথবা 404 রিডাইরেকশন। এই 404 বা 404 এটা হচ্ছে একটা ওয়েবসাইটের একটা কমন এরর পেজ। আমরা যখন ওয়েবসাইটে কোনো কিছু সার্চ করি, সেই জিনিসটা যদি ওয়েবসাইটে খুঁজে না পাওয়া যায়, তখন এরর 404 এরকম একটা পেজ চলে আসে বা এরকম একটা ডায়লগ চলে আসে, 404 পেজ নট ফাউন্ড, এরকম একটা লেখা চলে আসে।
সেই জিনিসটা এইখানে দিয়ে দেওয়া হয়েছে, এইটা আপনি মনিটর করতে চাচ্ছেন কিনা এটা দিয়ে দেন, অন করে দিয়ে দেন, সমস্যা নাই, বা অন না করলেও সমস্যা নাই। আমরা যে থিমটা ইউজ করি সেই থিমেও একটা 404 পেজ থাকে। এখন এইখানে হচ্ছে রিডাইরেকশন। রিডাইরেকশন বলতে আমাদের যেই পেজটার জন্য 404 আসবে বা যেই সার্চের জন্য 404 আসবে, সেই 404 আসার পরে সেই 404 থেকে আমরা কোনো জায়গাতে রিডাইরেক্ট করতে চাচ্ছি কিনা। যেমন ধরেন আমার ওয়েবসাইটে আমি কোনো একটা সার্ভিস অ্যাড করছিলাম, আগে অ্যাড করছিলাম, ধরেন এসইওর একটা সার্ভিস আমি অ্যাড করছিলাম, কোনো কারণে সেই সার্ভিসটা আমি ডিলিট করে ফেলছি। এখন সেই রেকর্ডটা গুগলের কাছে রয়ে গেছে, কেউ যদি গুগলে সার্চ করে এসইও লিখে তাহলে আমার ওয়েবসাইটটা বা আমার ওই এসইওর পেজটা গুগলের সামনে চলে আসে। চলে আসলে কি হয়, ইউজাররা আমার ওই সার্ভিসে ক্লিক করে, কিন্তু ক্লিক করে গিয়া আসলে আমার ওয়েবসাইটের সেই পেজটা খুঁজে পায় না, তখন তার সামনে কি হয়, এই 404 পেজ নট ফাউন্ড এরকম একটা লেখা চলে আসে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, আমার এই যে সাইটটা আছে, ওয়েবসাইটটা আছে, হ্যাঁ, এই ওয়েবসাইটের মধ্যে ধরেন আমি এমন একটা কিছু খুঁজতেছি যে জিনিসটা আমার ওয়েবসাইটে নাই। ধরেন এই যে আমি একটা নাম লিখছি স্ল্যাশের পরে, এই জিনিসটা আমি জানি যে এই জিনিসটা আমার ওয়েবসাইটে নাই। তাহলে আমি যদি এটা সার্চ দেই, তাহলে কি এই সার্চের আন্ডারে কোনো কিছু আমার আসার কথা আসবে না, কিন্তু সেই ক্ষেত্রে কি আসতে পারে, এটা যদি সার্চ দিয়ে দিই তাহলে দেখেন এই যে নট ফাউন্ড, এটা হচ্ছে একটা কমন এরর পেজ। এই যে পেছনে দেখেন 404 লেখা আছে, 404 নট ফাউন্ড, ঠিক আছে, এটা হচ্ছে একটা কমন এরর পেজ। তো এই যে 404 নট ফাউন্ড লেখাটা আসলো বা এই যে পেজটা আসলো, এখন আমি যদি চাই যে আমার যে ওয়েবসাইটটা আছে এটা, আচ্ছা তাহলে এইখানে এই যে আমার এখানে কি হইলো, এইখানে আমি সার্চ দিলাম একটা জিনিস, এই জিনিসটা খুঁজে পাইলো না বলে সে কি করলো, আমার এই পেজটা শো করলো। এখন আমি যদি চাই যে কোনো ইউজার এসে আমার ওয়েবসাইটে যা কিছুই সার্চ দেয়, যদি খুঁজে না পাওয়া যায় সেই জন্য এই পেজে না থাকে, সরাসরি আমার স্পেসিফিক অন্য একটা পেজে চলে যায়, তাহলে সেটা কি করতে হবে, রিডাইরেক্ট করাই দিতে হবে। সেটা করার জন্য আমাদেরকে এই জিনিসটা অন করে দিতে হবে। অন করে দিলে আমাদের কি হবে, অন্য একটা পেজের সাথে এটা লিঙ্ক আপ করানোর একটা জায়গা চলে আসবে। যেমন ধরেন যা কিছু সার্চ করুক, আমি যদি হোম পেজের সাথে লিঙ্ক আপ করাই দিই, তাহলে যে যাই কিছু সার্চ করুক না কেন, যদি সেটা খুঁজে পায় তাহলে তো সেই প্রোডাক্টের পেজে চলে যাবে। যদি সেই প্রোডাক্টটা না থাকে বা যদি খুঁজে না পায়, তখন কি হবে, সে আমার ওই যে হোম পেজের সাথে আমি রিডাইরেক্ট করাই দিছি, সেই হোম পেজে সে চলে যাবে, তার সামনে আর ওই এরর পেজটা আসবে না, ঠিক আছে। তাহলে এইটার কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিক আছে। ভালো দিক কোনটা, ভালো দিক হচ্ছে যে কোনো ইউজারই যদি আমার ওয়েবসাইটে ঢোকে, ঢুকে অন্তত কিছু না কিছু খুঁজে পাবে সে। অনেক সময় দেখা যায় কি, এরকম একটা এরর পেজ যদি সামনে চলে আসে, অনেক ভিজিটর এইখান থেকে হচ্ছে রাগ করে চলে যায়, এবং হচ্ছে এই জিনিসটা সে অ্যাকসেপ্ট করতে চায় না যে একটা সার্ভিস লেখা আছে গুগলে, একটা জিনিস চলে আসছে, কিন্তু আমি ওয়েবসাইটে গিয়ে দেখতেছি যে এরর পেজ আসতেছে, সে মন খারাপ করে। আবার অনেক সময় এমন হয় যে সে ক্লিক দিছে একটা জায়গাতে, সেই সার্ভিসটা খুঁজে পায় না, সে একটা ওয়েবসাইটে চলে গেছে, সে কি করবে, ওই পেজটা খুঁজে না পাওয়ার পরেও সে ওই ওয়েবসাইটে কিছু ঘোরাঘুরি করবে বা ওই সার্ভিসটা খোঁজার চেষ্টা করবে, বা যদি সেই সার্ভিসটা খুঁজে নাও পায়, রিলেভেন্ট কোনো সার্ভিস যদি থাকে আমাদের সাইটে, সেই জিনিসটা সে নেওয়ার চেষ্টা করবে। তো এইরকম হচ্ছে সুবিধা এবং অসুবিধা আছে। তো আপাতত আমরা এটাকে অন করতেছি না, আপাতত হচ্ছে 404 পেজটাই ওপেন হোক, কোনো সমস্যা নাই। সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাই। এরপরে হচ্ছে এই যে স্কিমা মার্কআপ, এই স্কিমা মার্কআপটা আমরা কোন কোন আইটেমের জন্য বা কোন কোন ক্যাটাগরির জন্য করতে চাচ্ছি, সেই জিনিসটা এখান থেকে অন করে দিতে হবে। তাহলে এখানে স্কিমার টাইপ অন করা আছে। এরপর হচ্ছে কি আছে, স্কিমার যে টাইপগুলো আছে সেটা কি কি। প্রথম আছে স্কিমার টাইপ ফর পোস্ট, আমরা যে পোস্ট করব সেই পোস্টটা কি ধরনের হবে বা পোস্টটা কোন ক্যাটাগরিতে পড়বে, পোস্টটা কি জিনিস সেটা আমরা যদি বলি যে পোস্টটা একটা আর্টিকেল, তাহলে এখানে আর্টিকেলটা থাকবে। আমরা এখানে আরো কি কি দিতে পারি, যদি ড্রপ ডাউনটা ক্লিক করি তাহলে দেখেন এখানে চলে আসবে
এখানে আছে নান, মানে কোনো কিছুই না। আর্টিকেল আছে, বুক আছে, কোর্স আছে, ইভেন্ট আছে, জব পোস্টিং আছে, এখানে মানে অনেক কিছুই আছে। আপনি যেটা আপনার স্বাচ্ছন্দ্য মনে হয় আপনি সেটা দিয়ে দিতে পারেন। এরপরে আর্টিকেল টাইপ ব্লগ পোস্ট, মানে এই যে আর্টিকেলটা দিলাম, এই আর্টিকেলটা কি টাইপের? এটা হচ্ছে ব্লগ পোস্ট। এই যে পোস্ট, এই জন্য এটা হচ্ছে ব্লগ পোস্ট, ঠিক আছে। এরপর হচ্ছে স্কিমা টাইপ ফর পেজেস। এখন তাহলে পেজটা কি? তো পেজটা হচ্ছে আর্টিকেল, পেজটাও এখানে আর্টিকেল দিয়ে দেওয়া আছে। পেজটা যদি চাই আমরা আরো কি দিতে পারি, কোর্স দিতে পারি। যদি আমাদের এটা কোর্স সেল করার একটা ওয়েবসাইট হয় এবং আমাদের প্রত্যেকটা কোর্সের আলাদা একটা করে পেজ থাকবে, তখন কি হবে, এই পেজটাকে, পেজের আন্ডারে যে ইয়াটা থাকবে, স্কিমাটা থাকবে, সেটাকে আমরা টাইপ দিতে পারি কি, কোর্স। এবং যখন আমরা কোর্স দিব তখন এখানে কি আসবে, আর্টিকেল টাইপটা কি আসবে, এখানে আর্টিকেলই চলে আসছে, ঠিক আছে। এটাও আর্টিকেল চলে আসবে। আর্টিকেল চলে আসার কারণ কি? আর্টিকেল চলে আসার কারণ হচ্ছে আমরা কোর্স দেই বা হচ্ছে আমরা পোস্ট করি বা হচ্ছে কন্টেন্ট লিখি, যাই লিখি না কেন, এটা কি করতেছি, আমরা একটা আর্টিকেল লিখতেছি, তাই না? আর যখন হচ্ছে এইখানে অন্য কিছু আসবে, তখন হচ্ছে ভিডিও আসতে পারে, অথবা হচ্ছে পার্সন আসতে পারে, বা হচ্ছে আপনার ইমেজ আসতে পারে, এরকম অন্য কোনো জিনিস আসতে পারে। তো দেখি মূলত কি কি আসে। এরপর হচ্ছে আর্টিকেল টাইপ গেছে কি, আর্টিকেল, হ্যাঁ। এরপরে স্কিমা টাইপ ফর ই ফ্লোটিং বাটনস। এখন ই ফ্লোটিং বাটন কি? ই ফ্লোটিং বাটন হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের যে ফ্লোটিং বাটনগুলা। ফ্লোটিং বাটন বলতে আমরা যখন একটা করি, কন্টেন্ট লিখি, কন্টেন্টের মধ্যে অনেক ধরনের বাটন থাকে। যেমন বাই নাও বাটন থাকে, অথবা হচ্ছে আপনার একটা পপ আপ বাটন থাকে, বা হচ্ছে আপনার যে আরো বিভিন্ন ধরনের বাটনগুলো থাকে। এই বাটনগুলোর কথা বলা হয়েছে। তো বাটনটা কি ধরনের বাটন? এখানে হচ্ছে, এখানে ক্লিক হেয়ার টু সেট অন, মানে আপাতত এটার কোনো মানে টাইপ নির্ধারণ করে দেওয়া হয় নাই। আমরা যখন এটা ক্রিয়েট করব তখন ওইখান থেকে আমরা এটা সেট আপ করে দিতে পারবো। তো এইখানে বাই ডিফল্ট যেইগুলা সেট আপ করা আছে বা যেইগুলা দেওয়া আছে, এই অবস্থাতেই আমরা রেখে দিব, কোনো কিছুই চেঞ্জ করব না। তাহলে আমরা নেক্সটে চলে যাই। ওকে, এখন আমাদের হচ্ছে এই যে অ্যাডভান্স যে ফিচারগুলো, সেই অ্যাডভান্স ফিচারগুলো চলে আসছে। এখানে বেশ কিছু ফিচার আছে ফ্রি ভার্সনে। তো এই ফিচারগুলো আমরা দেখব। এই জিনিসগুলো আমাদের কোনটা কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন সেইগুলো অলরেডি অন করা আছে। আর এর মধ্যেও কিছু অফ করা আছে যেগুলো আমাদের অন করতে হবে। যেমন এইখানে আছে ইমেজ এসইও, এই ইমেজ এসইওটাকে আমরা অন করে দিব। এরপরে কি আছে, এলএলএমএস টেক্সট, এইটার প্রয়োজন নাই আপাতত। এরপরে হচ্ছে রিডাইরেকশন, রিডাইরেকশনটা আমরা অন করি নাই, এটা অফই থাকবে। এরপরে এইদিকে আছে রোল ম্যানেজার, রোল ম্যানেজারটাও লাগবে না। নিচে কি আছে, এইখানে যেগুলো আছে এইগুলো আবার হচ্ছে প্রো ভার্সনের, এগুলো ফ্রিতে দিবে না। আচ্ছা, তাহলে এখন কি করলাম, আমরা জাস্ট একটা জিনিস ওপেন করে দিলাম, তাই না? ইমেজ এসইওটা, ইমেজ এসইওটা ওপেন করে দিলাম, অন করে দিলাম। আমাদের আরো কিছু অপশন আছে, এই জিনিসগুলো একটু দেখি। এইখানে আছে হেল্প, যদি আমাদের এই যে প্লাগইনটা ইউজ করতে যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে আমরা হেল্প নিতে পারবো। তার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপাতত আমাদের অ্যাকাউন্ট নাই বলে এখানে নট কানেক্টেড দেখাচ্ছে। এরপর সেটআপ উইজার্ড, আমরা যেটা এতক্ষণ করলাম সেই সেটআপ উইজার্ডটা যদি আপনি আবার ওপেন করতে চান এখান থেকে করতে পারবেন, নতুন করে সেটআপ করতে পারবেন। এরপরে হচ্ছে এইদিকে আছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এই জিনিসটার মানে হচ্ছে আমাদের যদি এর আগে আমাদের যে ইয়াটা আছে, আমরা যদি এর আগে কোনো ওয়েবসাইটে এই যে র্যাঙ্ক ম্যাথটা ইউজ করছি, সেই ইউজ করা যদি কোনো একটা জেসন ফাইল আমরা ইম্পোর্ট করে রাখতে পারি, সেটআপ ফাইল, সেটাকে বলে সেটআপ ফাইল। সেই সেটআপ ফাইলটা যদি আমরা ডাউনলোড করে রাখতে পারি, সেটা আমরা এইখান থেকে আবার আপলোড করে দিতে পারবো, ঠিক আছে। যেমন আমার কাছে সম্ভবত একটা ডাউনলোডেবল ফাইল আছে, ডাউনলোড করা ফাইল আছে, সেটা একটু দেখি কোথায় আছে। যদি থাকে সেটাকে আপলোড করে দেখাচ্ছি। আচ্ছা, ওটা খুঁজে পাচ্ছি না, তাহলে আপাতত ওইটা দেখাইতে পারলাম না, হ্যাঁ। তো এইরকম একটা হচ্ছে যে থাকবে, জেসন ফাইল থাকবে। সেই ফাইলটা জাস্ট আপনারা হচ্ছে কি করবেন, এই জায়গায় এসে এই যে চুজ ফাইল, এখানে এসে করে দিবেন। এইটা এখানে ক্লিক করে এইখান থেকে ওপেন করে দিবেন, তাহলে এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে আপনারা আর এখানে কোনো কিছুই নিজে নিজে সেট আপ করতে হবে না।
ওই যে জেসন ফাইলটা থাকবে সেটাই আপনার সবকিছু সেট আপ করে দিবে, ঠিক আছে? আর আপনি যেটা এখানে ইয়া করছেন, আপনি যে সেটআপটা করছেন, এই সেটআপটা যদি আপনি ব্যাকআপ রাখতে চান যে আমি পরবর্তীতে আর এটা যদি কোনো কারণে আনইনস্টল করতে হয়, তাহলে পরবর্তীতে ইনস্টল করার পরে আমি আর নতুন করে এটা সেটআপ করতে চাচ্ছি না, জাস্ট এই ফাইলটা আপলোড করে দিব, তাহলে এটা সেটআপ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে ইম্পোর্টে গিয়া এই ফাইলটা আমরা ডাউনলোড করে ফেলতে পারি। এখানে দেখেন ফাইলটা রেডি হয়ে যাবে, এরপরে ইম্পোর্ট দিলেই এটা হয়ে যাবে। ওকে, এখন এই যে এখানে ক্রিয়েট ব্যাকআপ, এটাতে ক্লিক দিলে এটা ব্যাকআপটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এই যে এটা হয়ে গেছে, হ্যাঁ, এই যে ব্যাকআপটা রেডি হয়ে গেছে। এরপরে জাস্ট হচ্ছে এটাকে আপনি ইয়া করে দিবেন, রিস্টোর করে দিবেন এখান থেকে, তাহলেই সেটআপটা টোটালি অ্যাপ্লাই হয়ে যাবে, আর কোনো কিছুই করতে হবে না। আচ্ছা, তাহলে এখন আমাদের এই যে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করা হয়ে গেল, ঠিক আছে? র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করা হয়ে গেল, এখন আমরা যাব আমাদের ওয়েবসাইটের মূল ইন্টারফেসে। তো আমরা ইয়া করার জন্য, এসইও করার জন্য আমাদের এখন কি লাগবে? প্রথমে আমাদের র্যাঙ্ক ম্যাথ লাগবে, সেটা আমরা ইনস্টল করে ফেলছি। র্যাঙ্ক ম্যাথটা আমরা ইনস্টল করে ফেলছি। এরপরে লাগবে হচ্ছে আমাদের কন্টেন্ট। কন্টেন্ট বলতে আমাদের আর্টিকেল লাগবে। আর্টিকেল কি করতে হবে? আর্টিকেল তো আমাদের নাই, এবং আর্টিকেল তো আমরা কপিও করতে পারবো না। কপি করলে সাথে সাথে এটা কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে, বা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা প্রবলেম হইতে পারে, যার কারণে আমরা চাইলেই কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো লেখা এনে পোস্ট করতে পারবো না। সেটা হোক হচ্ছে আমার নিজের ফেসবুক পেজ, অথবা হোক অন্য কোনো ওয়েবসাইট, কোথাও থেকেও আমরা এই কন্টেন্ট এখানে নিয়ে পোস্ট করতে পারবো না, ঠিক আছে? যদি বলেন যে ফেসবুক পেজ থেকে আমি কন্টেন্ট নিয়ে আসতেছি, সেটা তো আমারই লেখা, আমারই ফেসবুক পেজ থেকে আনতেছি, তাহলে সেটা কেন আনতে পারবো না? আনতে না পারার কারণ হচ্ছে ফেসবুক পেজটা নামে মাত্র আপনার, কিন্তু ফেসবুকের মালিক তো আপনি না, তাই না? এবং ফেসবুকটা নিজে ইন্ডিভিজুয়াল একটা ওয়েবসাইট। এখন সেই ওয়েবসাইটে আপনি যখন কোনো একটা কন্টেন্ট দিবেন, সেটা যদি আপনার নিজের ভিডিও হয় বা নিজের একটা পিকচারও হয়, সেটার মালিক ফেসবুক নিজে হয়ে যায়। সেটার স্বত্বাধিকারী টোটালটাই ফেসবুক নিজে, ঠিক আছে? এইভাবে নিজেও ইউটিউবটাও হচ্ছে এই কন্টেন্টের মালিক। ইউটিউব থেকেও এই জন্য কোনো কন্টেন্ট নিয়ে হচ্ছে আপনি আপনার পেজে, ফেসবুক পেজে দিতে পারবেন না, বা ফেসবুক পেজের কোনো কন্টেন্ট নিয়ে ইউটিউবে দিতে পারবেন না। সব প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা কন্টেন্ট লাগবে। তাহলে এখন এত কন্টেন্ট আমরা কোথায় পাবো? এই কন্টেন্টগুলো হচ্ছে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এতদিন চ্যাট জিপিটি ছিল না, বা কোনো প্রকার এআই ছিল না, তারপরে মানুষ ব্রেন স্টর্মিং করে কত কন্টেন্ট, কত কঠিন কঠিন কন্টেন্ট ক্রিয়েট করে ফেলছে। আর এখন তো এত সহজ হয়েছে কন্টেন্ট ক্রিয়েট করা। তো আমাদের জন্য তো কন্টেন্ট ক্রিয়েট করা এখন খুব কঠিন কিছু না। তো আমরা চাইলেই আমরা 10 মিনিটের মধ্যে যেই কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, সেই কন্টেন্ট আগে ক্রিয়েট করার জন্য মিনিমাম 3 থেকে 4 দিন সময় লাগতো, ঠিক আছে? তো সেই কন্টেন্টটা আমরা এত সহজে ক্রিয়েট করতে পারি। তো আমরা এখন কি করব? একটা কন্টেন্ট ক্রিয়েট করে নিয়ে আসবো চ্যাট জিপিটি থেকে। তো আমরা একটু চ্যাট জিপিটিতে যাই, ধরেন আমি কি করব, একটা এসইওর একটা পোস্ট করব যে এসইওটা কি জিনিস। এই এসইওটা, এই পোস্টটা পড়ে মানুষ যেন শিখতে পারে যে এসইওটা কি জিনিস, হ্যাঁ, বা এসইওর যে বেসিক আলোচনা আছে, এসইওর বেসিকটা কি, সেই জিনিসটা যেন ইউজাররা বুঝতে পারে পড়ে, সেই জিনিসটা মাথায় রেখে, বা সেই বিষয়টা মাথায় রেখে আমি এখন একটা কন্টেন্ট ক্রিয়েট করব। তাহলে এখানে চ্যাট জিপিটিকে যদি আমি লিখে দেই যে হোয়াট ইজ এসইও, এখানে দেখেন আমি একটু অ্যাডভান্স করে ইয়াটা লিখে দিচ্ছি। এই প্রম্পটটা সবাই একটু দেখবেন।
ওকে, দেখেন আমি একটা প্রম্পট লিখলাম, হ্যাঁ, এটা জাস্ট একটা বেসিক কন্টেন্টের জন্য। এখানে দেখেন একটা কন্টেন্ট লেখার জন্য আমি চ্যাট জিপিটিকে কি কি ডিরেকশন দিছি। রাইট কন্টেন্ট ফর এসইও বিগিনার্স, মানে যারা এসইও শিখতে চায় তাদের জন্য, যারা একেবারে বিগিনার লেভেল আছে তাদের জন্য একটা কন্টেন্ট লিখতে হবে। এখন এই কন্টেন্ট লেখার জন্য কি করতে হবে? ফোকাস কিওয়ার্ড ইউজ করতে হবে। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হবে ফোকাস কিওয়ার্ড, মানে ওই যে যেটা বললাম যে নির্দিষ্ট একটা কিওয়ার্ড থাকবে, সেটা আমার কন্টেন্টে যদি 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট হয় সেখানে সর্বোচ্চ 20 বার ইউজ করতে হবে। তাহলে এই যে টোটাল লেখাটা, এই টোটাল লেখাটা আমার টোটাল কন্টেন্টের মধ্যে সর্বোচ্চ 20 বার ইউজ হবে। এর বেশি দিলে সেটা হবে আপনার আহ, ওটাকে বলা হচ্ছে আপনার কিওয়ার্ড ডেনসিটি বা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং বলতে হচ্ছে আপনার আহ, অতিরিক্ত প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণে কিওয়ার্ড ব্যবহার করা। ডেনসিটি বৃদ্ধি হয়ে গেলেই আপনার ওটা কিওয়ার্ড স্টাফিং হয়ে যায়। টার্গেটেড অডিয়েন্স বাংলাদেশ, মানে শুধু বাংলাদেশের অডিয়েন্সকে টার্গেট করে একটা কন্টেন্ট লিখবে। এরপর হচ্ছে টার্গেটেড এজ 22 থেকে 45 বছর পর্যন্ত। কিওয়ার্ড ডেনসিটি 2% ম্যাক্স অ্যান্ড 1.5% মিনিমাম। কন্টেন্ট লেন্থ 1000 ওয়ার্ডস মিনিমাম। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টোন ইজি রিডিং, মানে সহজে যেন পড়তে পারে বা সহজে যেন বুঝতে পারে। না, বাংলা টাইপ করবে না। বাংলাদেশের জন্য বলছি বলতে সে হচ্ছে বাংলাদেশের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের আলাদা একটা টোন আছে, এবং আপনার ওয়েস্টার্ন কান্ট্রির জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের আলাদা টোন আছে, ঠিক আছে, বা শব্দ চয়ন আছে আলাদা আলাদা। এই জিনিসগুলো সে মেনটেন করবে। আপনি বাংলাদেশের একজন লোকের সাথে ইংলিশে যেভাবে কথা বলবেন, ইউনাইটেড স্টেটের সাথে ঠিক সেম ভাবে আপনি কথা বললে তারা হয়তো আপনার কথা বুঝবে, কারণ তারা ইংলিশ, কিন্তু তারা যেই টোনে কথা বলবে, তাদের টোনে যদি আপনার সাথে কথা বলে, তাহলে আপনি তাদের অনেক কথাই বুঝবেন না। কিন্তু আপনি ইংলিশ পারেন, তারপরও বুঝবেন না অনেক কিছুই। তাহলে আমরা এই জিনিসটা, এই প্রম্পটটা দিয়ে এখন চ্যাট জিপিটি কে ছেড়ে দিলাম, দেখি কি করে। আচ্ছা, এ বাংলায় দিয়ে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আর একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা এখানে তাহলে বলে দেই, হ্যাঁ, কন্টেন্ট ল্যাঙ্গুয়েজটা আলাদা করে বলে দিতে হবে যেহেতু বাংলাদেশ দিয়ে দিছি। ওকে। হুম হুম। হ্যাঁ, আর্টিকেলের মতোই তো দিছে। আচ্ছা, কপি করে নিলাম, হ্যাঁ, কপি করে নেওয়ার পরে এখন আবার একটু এদিকে চলে যাই। ওয়ার্ডে আসলাম, ওয়ার্ডে আসার পরে এটাকে পেস্ট করে দিলাম। এইখানে একটু আমাদেরকে এটা ইয়া করে নিতে হবে, সাজাই নিতে হবে। এটাকে সাজাই, একটু সাজাই নেই। ওকে, তাহলে এখন আমার এখানে কি হইলো, এখানে হচ্ছে আমার একটা কন্টেন্ট রেডি হয়ে গেল। চ্যাট জিপিটি থেকে সরাসরি আমি একটা কন্টেন্ট এনে, আমরা কি করব না, আমরা হচ্ছে সরাসরি চ্যাট জিপিটির একটা কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে ইউজ করব না। এই কন্টেন্টটা ইউজ করার আগে আমাদেরকে এটা, এই এআই থেকে এটাকে আমাদের হিউম্যানাইজ করে নিতে হবে, ঠিক আছে। হিউম্যানাইজটা কি? হিউম্যানাইজ হচ্ছে, ধরেন এই যে এখন যে কন্টেন্টটা আছে, এটা আমার ওই অনলাইনে যদি আপলোড করি, সাথে সাথে অনলাইনের যে ইয়ে আছে, রোবট আছে, গুগলের যে রোবট আছে, সে বুঝে যাবে যে এটা চ্যাট জিপিটি দিয়ে করা বা হচ্ছে এআই দিয়ে করা।
তাহলে আমার এই এআই এর এআই এর যে সোয়াটা আছে এখানে সেই জিনিসটা ভাঙার জন্য আমার অন্য একটা টুল ইউজ করতে হবে, এটাকে হিউম্যানাইজ করতে হবে। তো হিউম্যানাইজ করতে গেলে আমার কি করতে হবে, তাহলে একটা হিউম্যানাইজার টুলসে চলে যাব। এই টোটাল লেখাটা কপি করে নিলাম। এখানে কত ওয়ার্ড দিছে, 868 ওয়ার্ড দিছে, ঠিক আছে। তাহলে আমরা এখন আবার একটু ব্রাউজারে চলে যাই, গিয়ে এইখানে সার্চ করে দিব হিউম্যানাইজার ডট এআই, অথবা হিউম্যানাইজার লিখে দিলেও হবে। এই যে হিউম্যানাইজার এআই আছে, এটাতে ক্লিক করে দিলাম। তাহলে এই যে এখানে দেখেন হিউম্যানাইজ ডট এআই আছে, এটাতে চলে গেলাম। আসার পরে এই যে প্রথমে যে বক্সটা আছে, এই বক্সে আমাদের টেক্সটটাকে দিয়ে দিতে হবে। টেক্সটটাকে দিয়ে দিলাম। এটার আবার কিন্তু লিমিট আছে, ওয়ার্ড লিমিট আছে। এটা ফ্রি ভার্সনে হচ্ছে আপনি চাইলেই আনলিমিটেড ওয়ার্ড হিউম্যানাইজ করতে পারবেন না। এইখানে ফ্রি ভার্সনে আপনার লিমিটেশন আছে। তো আপাতত এখানে 792 ওয়ার্ড ধরছে, 792 ওয়ার্ড এটা হবে। আমি তাহলে এটাকে হিউম্যানাইজ করে দেই। এটাতে ক্লিক করে দিলাম। এখন এখানে হচ্ছে এটা হিউম্যানাইজ হয়ে যাবে, একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এইখানে দেখেন তাহলে আমাদের যে এই যে আমাদের যে কন্টেন্টটা। আচ্ছা, আপনি শুনতেছেন? আচ্ছা, আপনার বাইনারি ল্যাঙ্গুয়েজ নামে কিছু শুনছেন? চেনেন? আচ্ছা। আচ্ছা, হোক, রাখেন, এখন ওইগুলা শেখার সময় না, আমরা যেটা শিখতেছি সেটাতে ফোকাস দেন। তাহলে এইখানে দেখেন আমরা যে কন্টেন্টটা এখানে দিছি, এই কন্টেন্টের আন্ডারে আমাদের এটা কনভার্ট হয়ে এই যে নতুন একটা কন্টেন্ট রেডি হয়ে গেছে। এখন আমাদের এখানে দেখেন কি কি জিনিস সে চেঞ্জ করে দিছে, কোন কোন জায়গায় আমাদের ওয়ার্ড চেঞ্জ করে দিছে, বা আমাদের একটা সেন্টেন্সের মধ্যে কোন কোন বিষয়টা চেঞ্জ করে ফেলছে। এই জিনিসগুলো চেঞ্জ করে করে সে আমাদেরকে এটা হিউম্যানাইজ করে দিছে, ঠিক আছে। এখন এইখানে দেখেন কনভার্ট করার পরে এই যে এই সব জায়গায় যে কিছু লেখা আছে, এই লেখাগুলো কিন্তু আমাদের এই সব জায়গাতে ছিল না, কিন্তু এই জায়গাতে চলে আসছে। এই জিনিসগুলো কোথা থেকে চলে আসলো? এই জিনিসগুলো হচ্ছে এআই এর দেওয়া, যে জিনিসগুলো আমরা দেখি না। যদি আমরা সরাসরি এই এই যে আছে, এই কন্টেন্টটা যদি পোস্ট করে ফেলতাম, তাহলে চ্যাট জিপিটি এই যে এই জিনিসগুলো আমাকে দিছে, বা এই যে কোডিংগুলো আছে, এই জিনিসগুলা আমার গুগলের যে বট আছে সে দেখতে পারতো বা সে ধরে ফেলতো। এই সব জিনিস দেখে সে বুঝতে পারতো যে এটা এআই দিয়ে করা। এখন আমরা কি করব, আমাদেরকে তো হচ্ছে হিউম্যানাইজার এআই যে আছে সে সবকিছু ওপেন করে দিছে। আমরা এখন এটাকে কপি করে নিব, নেওয়ার পরে কি করব, এটা তিনটা কালার বলতে হচ্ছে এখানে কোনটা কোনটা চেঞ্জ করছে বা কোনটা কোনটা হচ্ছে তারা ধরছে, এই জিনিসগুলো দেখাইছে। এইগুলো আপাতত হচ্ছে না দেখি, হ্যাঁ, মূল কাজে যাই। তো এইখানে আসলাম, আসার পর এই যে আমাদের যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটাকে আমরা এখন আবার মুছে দিব। এটাকে মুছে দিলাম, দিয়ে আমরা যেটা কপি করে নিয়ে এসেছি সেইটাকে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এইখানে যে এই যে যে সাইনগুলা ছিল, এই জিনিসগুলা আমাদের চেঞ্জ করে দিতে হবে। এইগুলাকে আমরা মুছে দিলাম। এইগুলা এই জিনিসগুলাকে আমরা মুছে দেই। ওকে, তাহলে এরকম যে জিনিস যে ঝামেলাগুলো আছে এইগুলো আমাদের ঠিক করে দিতে হবে। এবং এই যে এইখানে যে বুলেট পয়েন্টগুলো আছে, এই বুলেট পয়েন্টগুলো অনেক সময় হচ্ছে আমাদের ওয়েবসাইটে কাজ করবে না, ঝামেলা করবে। এই জিনিসগুলো আমাদের ঝামেলাটা ঠিক করে দিতে হবে, খেয়াল রাখতে হবে। যখন আমরা কন্টেন্টটা পোস্ট করব তার আগে রিভিশন দিয়ে নিতে হবে। ওকে, তো আমাদের ধরেন কন্টেন্টটা ক্রিয়েট হয়ে গেল বা কন্টেন্টটা রেডি হয়ে গেল। এখানে আরো অনেক অ্যাডভান্স কাজ আছে যেগুলা আপাতত আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না, সময় হবে না। হ্যাঁ, কন্টেন্টের আসলে অত বেশি ক্লাস নাই। তো
তো কন্টেন্টের যতটুকু ক্লাস আছে সেইগুলো আমরা এর মধ্যে কমপ্লিট করে ফেলবো। যেগুলো খুব বেশি প্রয়োজন সেই জিনিসগুলা দেখাই দিব। পরবর্তী জিনিসগুলো আপনারা ধীরে ধীরে শিখে ফেলবেন, শিখে নেবেন। এখন আমাদের কি করতে হবে, এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টের আন্ডারে আমাদের আরো দুইটা জিনিস লাগবে। সেই দুইটা জিনিস কি, একটা হচ্ছে মেটা টাইটেল আর একটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখন এই মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন এই দুটা জিনিসের ক্ষেত্রে আবার কিছু লিমিটেশন আছে। মেটা টাইটেলটা হইতে হবে সর্বোচ্চ আমাদের 60 ক্যারেক্টারের মধ্যে, সর্বোচ্চ 60 ক্যারেক্টারের মধ্যে আমাদের মেটা টাইটেল হইতে হবে। আর হচ্ছে মেটা ডেসক্রিপশন যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ 160 থেকে 165 ক্যারেক্টার। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ ক্যারেক্টার লিমিট। তাহলে আমরা এই দুইটা জিনিস এখন ক্রিয়েট করে নিয়ে আসি আবার। লিখে দিলাম জেনারেট মেটা টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন। এরপর হচ্ছে ক্যারেক্টার লিমিটটা বলে দেই। ওকে, এইখানে দেখেন দুইটা জিনিস আমাকে ক্রিয়েট করে দিয়ে দিছে। এখন এই দুটাকে কপি করে নিলাম, কন্টেন্টে যাই, উপরে চলে যাই, একদম উপরে এটাকে রেখে দেই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মেটা টাইটেল আর এই লেখাটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখন যদি তাকে বলি যে একটা ইউআরএল স্ট্রাকচার জেনারেট করে দিতে, আচ্ছা এইখানে দেখেন এই যে একটা ইউআরএল স্ট্রাকচার দিয়ে দিছে। তো এটা এখানে অনেক বড় একটা ইউআরএল দিয়ে দিছে, তো এত বড় ইউআরএল আমরা দিব না। এইখান থেকে দেখে আমাদের যতটুকু প্রয়োজন, যেমন এই যে এখানে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইটুকু এইটুকু লেখা দিতে পারি, অথবা সর্বোচ্চ দিলে বাংলাদেশ পর্যন্ত দিতে পারি। ঠিক আছে, গাইডটা আর দিব না, এইটুকু দিলে অনেক বড় হয়ে যাবে। আর এই যে ইয়াটা, এই যে এখানে যে লিঙ্কটা হয়ে যাচ্ছে, এই যে লিঙ্কটা আমরা দিচ্ছি, আমাদের মূলত এই পাশে লিঙ্কটা যতটুকু বড় রাখা সম্ভব হয় ততটুকু বড় রাখবো। এই জন্য আমাদের কি করা উচিত, যখন আমরা একটা ব্র্যান্ড নেম খুঁজবো বা যখন একটা ডোমেইন খুঁজবো, ডোমেইন খোঁজার সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের ডোমেইনের নামটা যত সম্ভব ছোট করার জন্য, যত ছোট ডোমেইন নেওয়া যাবে তত বেশি ভালো। ঠিক আছে, যত ছোট ডোমেইন নিতে পারবো, আমাদের এই পাশের স্ল্যাগটা, এটাকে বলা হয় স্ল্যাগ। হ্যাঁ, এই যে ডট কম এর পরে এই যে স্ল্যাশটা আছে, স্ল্যাশের আগে ধরে নিতে হবে ডোমেইন আছে, ডট কম আছে। তো ডট কম এর পরে স্ল্যাশ দেওয়ার পরে যেই ইয়াটা থাকে, লিঙ্কের যেই অংশটা থাকে, এটাকে বলা হয় স্ল্যাগ। তো এই স্ল্যাগটা যত ডেসক্রিপটিভ হবে তত ভালো। মানে আমার বিষয়টা যত সুন্দরভাবে বোঝানো যাবে এই লিঙ্কে, তত ভালো কাজ করবে এসইওতে। তাহলে এই লিঙ্কের এই স্ট্রাকচারটা আমি নিয়ে নিলাম, এইটুকু নিয়ে নিলাম, চলে আসলাম ওয়ার্ডে, এটাকে আবার পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমার মোটামুটি এখন সবকিছু হয়ে গেল। এখন লাগবে কি, এখন লাগবে আমার একটা ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ বলতে কি, মানে আমি যেই কন্টেন্টটা পাবলিশ করতে যাচ্ছি আমার ওয়েবসাইটে, সেই কন্টেন্টের আন্ডারে আমার একটা রিচ মিডিয়া লাগবে। রিচ মিডিয়া মানে ভিডিও অথবা হচ্ছে ইমেজ। ঠিক আছে, তো আমার একটা রিচ মিডিয়া লাগবে। তো রিচ মিডিয়ার ক্ষেত্রে আমরা ইমেজটা ইউজ করব। তো ইমেজটা আমরা কোথায় পাবো, ইমেজটা তো আপনারা হচ্ছে গ্রাফিক ডিজাইন করতে পারেন, তাই না? তো আপনারা ডিজাইন করে নেবেন। যদি ডিজাইনে খুব বেশি সমস্যা হয়, ক্যানভা থেকে নিতে পারেন, অথবা পিক্সেলস থেকে নিয়ে ক্যানভাতে গিয়ে ডিজাইন করে নিতে পারেন। পিক্সেলস থেকে নিয়ে সরাসরি সেটাকে পোস্ট করে দিবেন না।
পিক্সেলস থেকে ডাউনলোড করলে সেটাকে এডিট করবেন, করে আপনার প্রয়োজন অনুযায়ী যে ইনফরমেশন দেওয়া প্রয়োজন সেইগুলো দিয়ে তারপরে সেটাকে আপলোড করবেন। তো আমি পিক্সেলস দেখাইছি আপনাদেরকে এবং ক্যানভা দেখাইছি। আজকে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। আজকে আপনাদেরকে হচ্ছে গুগলের একটা এআই দেখাবো, যেটাতে আমরা কিছুক্ষণ আগে কাজ করলাম। তো এইখানে আমরা ভয়েসের কাজ করছি আজকে, এখন এখানে ইমেজের কাজটা করব। তো এইখানে এই যে ইমেজের একটা পার্ট আছে, এইখানে চলে আসলাম, আসার পরে এইখানে দেখেন কি আছে, এই যে ইমাজেন। ইমাজেন বলতে এই জায়গাটাতে গিয়ে আমরা একটা ইমেজ জেনারেট করতে পারি। তাহলে এইখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এইখানে ছোট করে একটা প্রম্পট লিখে দিব। তো এইখানে দেখেন আমি আর একটা প্রম্পট লিখলাম শুধু একটা ইমেজ জেনারেট করার জন্য, এইটুকু লিখলাম। হ্যাঁ, এটা আবার একটু হচ্ছে এইখানে নিয়ে আসি, আপনাদেরকে একটু দেখাই দিই। দেখেন, জেনারেট অ্যান ইমেজ ফর মাই ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট। এরপর হচ্ছে আর্টিকেল ইজ বেসড অন এসইও। এরপর হচ্ছে টাইটেল, আমার যে আর্টিকেলের টাইটেল সেই টাইটেলটা আমি এখানে দিয়ে দিছি। এরপরে কালারের কথা বলে দিছি, কালার কম্বিনেশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিলেভেন্ট টু ডিজিটাল ওয়ার্ল্ড, মানে ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে রিলেভেন্ট রেখে আমার ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এখন দেখি আমার একটা ইমেজ জেনারেট করতে কতক্ষণ সময় লাগে। এটা দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার এই যে ইয়াটা ডিজাইনটা হয়ে গেছে, এবং এইখানে দেখেন এই যে বাংলাদেশের কথা বলছি বলে সুন্দর করে মাঝখানে বাংলাদেশের একটা মানচিত্রও দিয়ে দিছে, এবং সার্চ ইঞ্জিন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও তার সাথে রিলেটেড যেই জিনিসগুলো আছে প্রায় সব ধরনের এলিমেন্ট দিছে। ব্যাকগ্রাউন্ডে কি দিছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, এবং ডিজিটাল ওয়ার্ল্ডের কথা বলছিলাম যার কারণে সে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে। এরপরে দেখেন এই যে বাংলাদেশ লেখা আছে, নিচে পতাকার সাইন দেওয়া আছে, এখানে পতাকার সাইন দেওয়া আছে, মানচিত্র দেওয়া আছে, এখানে আমার টোটাল ইয়াটা টাইটেলটা এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে আমার একটা সুন্দর ইমেজ ডিজাইন হয়ে গেল। এখন এই ইমেজটাকে আমি ফিচার ইমেজ হিসেবে ইউজ করতে পারি। তাহলে এটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আমার যেই টাইটেলটা, আমার পোস্টের যে টাইটেলটা, এই ইমেজটাকে আমার সেই টাইটেলে সেভ করতে হবে, তাহলে এই ইমেজটা এসইও ফ্রেন্ডলি হবে। ঠিক আছে, ইমেজ অপটিমাইজেশনের একটা কথা বলছিলাম না, সেই ইমেজ অপটিমাইজেশনটার একটা কাজ হচ্ছে এইখানে সেই নাম দিয়ে এটাকে সেভ করা। তাহলে সেই টাইটেলটা আবার একটু আমি নিয়ে আসি, এটা হচ্ছে টাইটেল, এটুকুকে কপি করে নিয়ে চলে আসলাম, দিয়ে দিলাম, ডাউনলোডে রাখি আপাতত, সেভ। ওকে, আমার এটা সেভ হয়ে গেল। এখন দেখেন এইখানে আমি স্কোয়ার মেজারমেন্টে ইমেজটা জেনারেট করছি। আপনারা যদি চান এখানে আরো দেখেন মেজারমেন্ট আছে, যে কোনো মেজারমেন্টটা আপনি এখান থেকে দেখাই দিয়ে তারপর হচ্ছে ইমেজটা জেনারেট করতে পারেন। তো দেখেন এইখানে যদি আমি এই যে এই মেজারমেন্টটা দিই বা এই মেজারমেন্টটা যদি দিতে চাই, তাহলে আবার আমি এটাকে রান করে দিব, তাহলে এই মেজারমেন্টটা আবার একটা ইমেজ জেনারেট হয়ে যাবে। আচ্ছা, এটা কি হলো, জেনারেট ইমেজ উইথ ইমেজ ইমেজেন। আচ্ছা, ও আমার লিমিট শেষ হয়ে গেছে অলরেডি, আমি রাতে অনেকগুলো ইমেজ জেনারেট করছি তো। হ্যাঁ, জেমিনি থেকে। চ্যাট জিপিটিতে অনেক সময় নাই, এই জন্য আমি চ্যাট জিপিটিতে ইমেজ বানাই না। হ্যাঁ হ্যাঁ, এই যে জেমিনিতে বানাচ্ছি। আচ্ছা, এটা এটা এখন আর দিবে না। হ্যাঁ, আমার লিমিট শেষ হয়ে গেছে, এই জন্য এখন আর আমাকে দিবে না। তো এটা যদি লিমিট শেষ হয় আপনাদের হচ্ছে এখানে আরো একটু সহজ উপায় আছে। এখানে আপনাদের আলাদা করে মানে চ্যাট জিপিটির মতো আলাদা করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না।
জাস্ট এই যে যে মেইলগুলো আছে এইখান থেকে মেইলটা সুইচ করে অন্য মেইলে যাবেন, তাহলে আপনি নতুন ক্রেডিট পেয়ে যাবেন। প্রতি মাসে এদের মানে ক্রেডিট থাকে, প্রতি মাসের জন্য ক্রেডিট থাকে। তো প্রত্যেকটা মেইল দিয়ে আপনারা আলাদা আলাদা ক্রেডিট নিয়ে কাজ করতে পারবেন। তাহলে আমি অলরেডি আমার ইমেজটা জেনারেট হয়ে গেছে। এখন দেখি আমার ইমেজটা তো জেনারেট করলাম, ইমেজের অবস্থা কি সেটা একটু দেখি। তো ডাউনলোডে চলে আসি, এই যে আমার ইমেজটা, এই ইমেজটা কতখানি হয়েছে দেখেন, 1.21 MB হয়েছে। একটু প্রপার্টিজে যাই, এই যে প্রপার্টিজে আসলাম, প্রপার্টিজে আসার পরে এখানে দেখাচ্ছে 1.21 MB। এইটা আমার ওয়েবসাইটে আপলোড করার জন্য এটা অনেক বড় একটা পিকচার। এত বড় পিকচার ওয়েবসাইটে আপলোড করা যাবে না, অন্তত কোনো একটা পোস্টে। ঠিক আছে, কোনো একটা পোস্টে অন্তত এত বড় পিকচার আপলোড করা যাবে না। এই পিকচারটা আমার চেষ্টা করতে হবে সর্বোচ্চ 100 কিলোবাইটের মধ্যে নিয়ে আসতে। তো 1.21 MB থেকে আপনারা ফটোশপ দিয়েও যদি চান এত সহজে রেজুলেশন ঠিক রেখে অন্তত এই জায়গাতে নিয়ে আসতে পারবেন না, খুব কঠিন হবে। সেই ক্ষেত্রে একটা টুলস আছে, যে টুলসের কথা আপনাদেরকে আমি বলে দিছিলাম এর আগে, এই টুলসটা দেখাইছিলাম ওয়েব কনভার্টার নামে, ওয়েব পি কনভার্টার। এই জিনিসটা ডাউনলোড করছিলেন, অনেকেই ডাউনলোড করছেন, অনেকে হয়তো করেন নাই বা হচ্ছে মনে নাই। তো এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এইটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডাউনলোড করা থাকলে তো হয়েছে, যারা ডাউনলোড করেনি তাদেরকে বলছি। তো এই জিনিসটা আমাদের হচ্ছে কি হয়, এই জিনিসটা আমরা অফলাইনেও ইউজ করতে পারি। ঠিক আছে, অফলাইনেও ইউজ করতে পারি এবং এটা খুবই ফাস্ট এবং খুবই ভালো একটা সফটওয়্যার। এটা হয়তো কোনো সময় খুব শীঘ্রই কোনো একটা সময় এটা পেইড হয়ে যাবে, এখন পর্যন্ত ফ্রিতে ইউজ করা যাচ্ছে। তো দেখেন আমাদের এই যে পিকচারটা, এই পিকচারটা কোন ফরম্যাটে আছে, এই পিকচারটা আছে পিএনজি ফরম্যাটে। ওয়েবসাইটে আমাদের পিকচার আপলোড করার জন্য সবচেয়ে সুইটেবল ফরম্যাট হচ্ছে ওয়েবপি ফরম্যাট। ঠিক আছে, পিকচারের বেশ কিছু ফরম্যাট আছে, যেমন জেপিজি, তারপর জেপিইজি, পিএনজি, এরপর হচ্ছে এভি, আইএফ, এরকম কিছু আছে না। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কার্যকর যেটা ফরম্যাট সেটা হচ্ছে ওয়েবপি ফরম্যাট। তো আমাদের যেহেতু পিএনজি আছে, এখন আমাদেরকে এটা পিএনজি থেকে কনভার্ট করে ওয়েবপিতে নিতে হবে। তাহলে এই কনভার্টারে আসলাম, আসার পরে আমরা কি করব, পিএনজি থেকে ওএফপি তে কনভার্ট করব। তাহলে এইখানে দেখেন এই যে ফরম্যাটটা দেওয়া আছে, এই ফরম্যাটের এইখানে ক্লিক দিয়ে দিব। এইখানে দেওয়া আছে আপাতত ওএফপি টু জেপিজি, মানে আমার যদি কোনো ওএফপি ফরম্যাটের পিকচার থাকে সেটাকে আমি এখানে অ্যাড করলে এখন জেপিজি তে কনভার্ট করতে পারবো। কিন্তু আমি চাচ্ছি জেপিজি বা পিএনজি কে ওএফপি তে কনভার্ট করতে। তাহলে এখানে ক্লিক দেই, এখানে এই যে নিচে দেখেন জেপিজি পিএনজি টু ওএফপি, এটাতে ক্লিক দিয়ে দিলাম। এখন আমি এই পিকচারটা এখানে এনে ছেড়ে দিলাম, চলে আসলো। এখন আমার এই পিকচারটা কনভার্ট হওয়ার পরে কোথায় যাবে সেই জিনিসটা আমার এই সেটিংসে অপশনে এসে দেখাই দিতে হবে। এটা যাচ্ছে আমার এফ ড্রাইভে। ঠিক আছে, আমার এফ ড্রাইভে এটা সরাসরি ড্রাইভে গিয়ে সেভ হবে। তো আমি যদি চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করে চেঞ্জও করে দিতে পারি, যেখানে দিতে চাই সেখানেই দিতে পারবো। তাহলে আপাতত হচ্ছে আমার এফ ফোল্ডারেই যাক, কোনো সমস্যা নাই। কনভার্টে দেখেন ক্লিক দেওয়ার পরে কতক্ষণ সময় নেয় এটা কনভার্ট হওয়ার জন্য। দেখেন কনভার্টটা হয়ে গেছে, শুধু ক্লিক দিছি আর কনভার্টটা হয়ে গেছে, আর কিচ্ছু করা লাগে নাই। আর এই জিনিসটা যদি আপনারা অনলাইনে করতে যাইতেন, কনভার্ট করতে যাইতেন, তখন কি হইতো, হয়তো কোনো একটা প্ল্যাটফর্মে আপনাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইতো, সেই অ্যাকাউন্টে লগ ইন করতে হইতো, তারপরে হচ্ছে পিকচার আপলোড করতে হইতো, পিকচার আপলোড করার পরে এটা কিছু টাইম নিত কনভার্ট হওয়ার জন্য, তারপরে আবার ডাউনলোড করা লাগতো। ঠিক আছে, এটা অনেক হ্যাসেল, কিন্তু এটা জাস্ট এখানে দিয়ে ছেড়ে দিয়ে কনভার্ট দিলাম, কনভার্ট হয়ে গেল। এখন দেখি কনভার্ট তো হইলো। আমরা যে বললাম যে এইখানে যে জায়গাটা আছে, এই যে যে কেবিটা আছে, এটা কমানোর জন্য, এটা ছিল কত, 1.2 MB ছিল, তাই না? তো এখন এটা কনভার্ট হওয়ার পরে কতটুকু হয়েছে সেটা একটু দেখি। আমাদের পিকচার হয়েছে এইটা, এখন এই পিকচারে দেখেন কত কেবি হয়েছে, অনলি 50 কেবি হয়েছে। এই যে টোটাল আপনার 1.2 MBর যে একটা ইমেজ, এই টোটাল ইমেজটা অনলি 50 কেবিতে চলে আসছে। এবং দেখেন ওপেন করার পরে এই জিনিসটা দেখেন, কোয়ালিটি কি নষ্ট হয়েছে? 50 কেবিতে আসার পরে এইটার কোয়ালিটিটা হওয়ার কথা ছিল একটা লোগোর মতো। লোগোটা ওপেন করলে যেমন ছোট দেখাইতো এবং এটার মানে একটা শ্যাক ভাব চলে আসতো, সেরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু আসে নাই। আপনার কোয়ালিটিটা মোটামুটি কিন্তু ঠিক আছে, সম্পূর্ণ ইউজ করার মতো। তাহলে কোথা থেকে কোথায় আসলো দেখছেন, 1.2 MB থেকে অনলি 50 কেবিতে আসছে, মানে
1200 কেবি থেকে শুধু 50 কেবিতে চলে আসছে। তাহলে এই ইমেজটা এখন আমরা ইউজ করব। তো এই ইমেজটাকে আমরা হচ্ছে একটু ডেস্কটপে নিয়ে রাখলাম। এখন আমরা চলে যাব একটু ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পরে এইখানে হচ্ছে পেজে চলে আসি বা পোস্টে চলে আসি। আমরা কি করতে চাচ্ছি সেই জিনিসটা আমাদের আগে মাথার মধ্যে সেট আপ করে নিতে হবে। আমরা আসলে এটা পোস্ট করব নাকি পেজ ক্রিয়েট করব। তো আমরা আপাতত এটাকে পোস্ট করে দিচ্ছি। পোস্টে চলে যাই। তো পোস্টে চলে আসার পরে এইখানে দেখেন একটা বাই ডিফল্ট একটা পোস্ট আছে, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড নামে। তো এইটাকে আমরা ডিলিট করে দিব, এই পোস্টটা আমাদের লাগবে না। তো এটাকে ট্র্যাশে দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাড পোস্ট। এই অ্যাড পোস্টে চলে গেলাম। অ্যাড পোস্টে আসার পরে আমাদের দেখেন এই যে একটা পোস্ট করার একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমাদের প্রথমে কি করতে হবে, এইখানে একটা টাইটেল দিতে হবে। প্রথমে আমরা তাহলে টাইটেলটা কপি করে নিয়ে আসি। এই যে টাইটেলটা কপি করলাম। এরপর হচ্ছে চলে গেলাম, টাইটেলটা কপি করে নিলাম। আচ্ছা, টাইটেলটা কপি হইলো, এখানে দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা কি করব, প্রথমে এটাকে পাবলিশ করে দিব। শুধু টাইটেলটা দিয়ে এটাকে পাবলিশ করে দিব, অথবা আমরা যেই লেখাটা দিয়ে যতটুকু দিয়ে ইয়া করতে চাচ্ছি, মানে এই লিঙ্ক জেনারেট করতে চাচ্ছি, শুধু ততটুকু লেখা রেখে বাকিটা আমরা কেটে দিব, দিয়ে এটাকে পাবলিশ করে দিব। ওকে, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখন এই যে লেখাটা আছে আমার এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইটুকু দিয়ে আমার এই পোস্টের জন্য একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে। এখন আমি আবার এটাকে এডিট করে দিব। এখন এডিট করার জন্য আমার কি করতে হবে, এই যে এলিমেন্টর আছে এলিমেন্টরে চলে যেতে হবে। তো এই এলিমেন্টরে চলে গিয়া পরবর্তীতে যে কাজগুলো আছে এইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? তো আপাতত আমরা কি কি করলাম তাহলে? আপাতত আমরা একটা পোস্ট ক্রিয়েট করার জন্য একটা কন্টেন্ট রেডি করলাম। এরপরে হচ্ছে এর মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং হচ্ছে লিঙ্ক স্ট্রাকচার, এইগুলো জেনারেট করলাম। এরপর হচ্ছে একটা ইমেজ ডিজাইন করলাম। তো এই জিনিসগুলো আপাতত এই পর্যন্ত। আজকে আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন।